সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস টক গ্রোথ মাইন্ডসেট নিয়ে। মূলত আমরা আজকে কথা বলছিলাম গ্রোথ মাইন্ডসেট নিয়ে, কিভাবে আমরা গ্রোথ মাইন্ডসেট নিয়ে আসতে পারি আমাদের ভেতরে, এবং আমরা পজিটিভ ওয়েতে আমাদের প্রফেশনাল লাইফ, আমাদের পার্সোনাল লাইফ এবং প্রতিটি বিষয়ে আমাদের পজিটিভ মাইন্ডসেট কিংবা গ্রোথ মাইন্ডসেট আমরা এক্সারসাইজ করতে পারি, সেটার উপরে কথা হচ্ছিল। বিস্তারিতভাবে কথা বলছেন আমাদের সাথে Coach Kamrul Hassan. So he is a certified coach from Harvard University as well as John Maxwell, and a flourishing coaching program from Canada. The mind and body basically connected, interconnected. So আমরা যেভাবে বোঝার চেষ্টা করি, both is correct. আপনি যখন চিন্তা করবেন যে my boss is taking away my credit, yes, it is correct too. I have to be his supporting hand. I have to be his left hand and right hand, so that boss সবসময় আমাকেই খোঁজে, লেফট এবং রাইটে, তখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, রাইট? তো এই থিঙ্কিংটা নিয়ে সেটাই হলো আমার জন্য মঙ্গলকর। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ফার্দার সেটাও করতে পারেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস টক গ্রোথ মাইন্ডসেট নিয়ে। মূলত আমরা আজকে কথা বলছিলাম গ্রোথ মাইন্ডসেট নিয়ে, কিভাবে আমরা গ্রোথ মাইন্ডসেট নিয়ে আসতে পারি আমাদের ভেতরে, এবং আমরা পজিটিভ ওয়েতে আমাদের প্রফেশনাল লাইফ, আমাদের পার্সোনাল লাইফ এবং প্রতিটি বিষয়ে আমাদের পজিটিভ মাইন্ডসেট কিংবা গ্রোথ মাইন্ডসেট আমরা এক্সারসাইজ করতে পারি, সেটার উপরে কথা হচ্ছিল। বিস্তারিতভাবে কথা বলছেন আমাদের সাথে কোচ কামরুল হাসান। So he is a certified coach from Harvard University as well as John Maxwell, and a flourishing coaching program from Canada. আসলে ছিলাম আমরা মূলত একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি আপনার কাছ থেকে গ্রোথ মাইন্ডসেটের উপরে। সো আমি পার্টিসিপেন্টদের কাছে কোশ্চেনে যাওয়ার আগে আমি জাস্ট কয়েকটি বিষয় আমি পার্টিসিপেন্টদের পক্ষ থেকে আসলে করতে চাই। সো নাম্বার 1 হচ্ছে যে গ্রোথ মাইন্ডসেট আমি আমার পার্সোনাল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, বা গ্রোথ মাইন্ডসেট আমি কিভাবে নার্চার করতে পারি আমার পার্সোনাল লাইফে। তো সেই সম্পর্কে যদি একটু দৃষ্টিপাত করেন। এবং আরেকটি বিষয় হচ্ছে আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে আমি কিভাবে নার্সিং করতে পারি গ্রোথ মাইন্ডসেটকে, এবং সেই অনুযায়ী যাতে কিভাবে আমি এগোতে পারি, যদি কিছু সময় যদি এই সম্পর্কে বলেন প্লিজ। গ্রোথ মাইন্ডসেট হলো, যদি পার্সোনাল লাইফে আমি যদি অ্যাপ্লাই করতে চাই, দেখুন আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? সাকসেস হতে চাই, সাকসেস কি অ্যাচিভ করতে চাই, রাইট? সো হোয়াট ইজ সাকসেস টু ইউ এন্ড হোয়াট ইজ সাকসেস টু মি? There is a definition যেটা হলো যে success is having an worthy idea. যে আইডিয়াটা আমার কাছে worthy, হ্যাঁ, it might not be worthy to you. আমার জন্য একটা আইডিয়া আমি প্যাশনেট লাগে ধারণ করি, রাইট? আমি সেটা যদি দিন রাত কাজ করতে পারি, নট নেসেসারিলি আর একজন সেম আইডিয়াটা ধারণ করছে, তাই না? ফার্স্ট অফ অল ইয়েস এন্ড নো, তাই না? সো সাকসেস এক একজনের কাছে এক একটা আইডিয়াকে যে ধারণ করে এবং সেই আইডিয়াকে করে। So thereby গ্রোথ মাইন্ডসেটের ফান্ডামেন্টাল হলো প্রথমত যে আমার জীবনকে, আমার মাইন্ডকে ওপেন করা, ওপেন টু লিসেন এন্ড ওপেন টু হিয়ার, অন্যের মতামতকে সমীহ করা, বি ইট রাইট আর রং। অর্থাৎ আমাকে নন জাজমেন্টাল হতে হবে, নাম্বার 2 ফান্ডামেন্টাল, রাইট? সো নাম্বার 1 হলো আমাকে ওপেন হতে হবে, অন্যের মতামতকে আমাকে appreciate করতে হবে, because it is his idea, it is his thought, it is his belief, it has nothing to do with me. Yes or no? ওই যে বললাম সাকসেস, I am crazy with my idea, আরেকজন বলতে পারে ভাই দূর ফালতু নিয়ে এগুলা না কোনো কথা। তাহলে আপনার কি ভালো লাগবে কেউ যদি আপনাকে বলে? ভালো লাগবে না, বিকজ আপনার জন্য দিস ইজ সাকসেস এন্ড দিস ইজ হোয়াট আপনি এটা কি অ্যাচিভ করার জন্য দিন মান রাত জীবন মরণ সব এক করছেন, রাইট? আরেকজন যদি বলে দূর ফালতু এগুলো হয় নাকি, এগুলো কোন হয়, ইউ উইল নট লাইক ইট। সো দিস ইজ ফার্স্ট। এবং অন্যকে নন জাজমেন্টাল, ভাই নন জাজমেন্টাল বলতে কি বোঝাচ্ছি? ভাই দূর মিয়া তুমি কিচ্ছু বুঝো না, তোমার আসলে এগুলো বোঝার সময় হয়নি, এগুলা এভাবে হয় না, এটা হলো জাজমেন্ট। হয় না বা একজনের ক্ষেত্রে হয় নাই, দেন হাউ ডু ইউ নো আমার ক্ষেত্রে হবে না? where did you find, who told you, how do you know? এভাবে নন জাজমেন্টাল হওয়া যাবে না। নাম্বার 2,
তো নিজেকে যখন আমি আসলে গ্রোথ মাইন্ডসেটে কিভাবে অধিকারী হব, খুবই কঠিন বিষয়, কিন্তু বিষয়টা কিন্তু এত সহজ না। মনে হচ্ছে যেন আসলে সাউন্ডস ভেরি ইজি, বাট আমরা বিশেষ করে বাঙালি জাতি আমরা আসলে খুবই জাজমেন্টাল। ইন এভরি সিচুয়েশন আমরা আসলে জাজ করে, হ্যাঁ, মানুষকে বিচার করি, কাঠগড়ায় দাঁড় করাই। নাম্বার 3 হলো যে যে ওপেন টু এনি চ্যালেঞ্জেস। আমি নিজেকে দেখবো আমি কতটুকু চ্যালেঞ্জ নেই বা নেই না, এটাতেই বোঝা যাবে আসলে আমি কতটুকু গ্রো করতে পারবো, কতটুকু গ্রো করতে পারবো না। আমার চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা কি ঘন্টায়, নাকি দিনে, নাকি মাসে, নাকি বছরে? কতটি, যত বেশি চ্যালেঞ্জেস আপনি হ্যান্ডেল করতে পারবো, তত বেশি আমরা গ্রো করতে পারবো। এনি ডাউট থাকলে হ্যান্ড রেস করেন। আমার জীবনে যদি চ্যালেঞ্জ না থাকে, উই উইল নট গ্রো। সিম্পল। সো আমাদের নেক্সট লেভেলে যাওয়া হবে না। নাম্বার 3। নাম্বার 4 হলো ফোকাসিং ইনটু what is controllable in my hand, not blaming others, not giving lame excuse, not pointing out is him, it's them, it's not me. Number 5, taking all the credit me. Everything is because me and me. They are under me, they are ওরা তো কিছু বোঝে না, কিছু পারে না। So giving credit others, it requires courage. Appreciating others, it requires openness and willingness to so এই 5টি তরিকা যদি আপনি ফলো করেন, আপনার জীবন দেখবেন যে পার্সোনাল লাইফে প্রসপার হওয়া শুরু করেছে। মামুন ভাই, how it sounds to you, কি মনে হয় আপনার কাছে, পার্সোনালি এন্ড প্রফেশনালি বোথ? এক্স্যাক্টলি, আপনি যে কথাটি বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে গিভ ক্রেডিটস আদার্স, এটা আসলে খুব সহজ বিষয় না। তো এটার জন্য আসলে কারেজ দরকার, মানে এটা আমি হয়তো আমার সাথে যারা পিজিডি কোর্সে ছিলেন, আমি মাঝে মাঝে শেয়ার করতাম এপিজে আব্দুল কালামের কথা। তিনি যখন প্রথম 1979-এ যখন ভারত সরকারের হয়ে যখন মহাকাশে যান উৎক্ষেপণ করছিলেন, সেই প্রজেক্টের উনি পিডি ছিলেন। তো প্রথমবার উনার ওই যান আসলে সফল হয়নি। পরে 1981-এ যখন তিনি আবারও দ্বিতীয়বার সেই সফল যান উৎক্ষেপণ করলেন, তখন ওই প্রজেক্টে সফল হয়েছিল। ওই প্রজেক্টে তখন তিনি পিডি ছিলেন, প্রজেক্ট ডিরেক্টর ছিলেন, বাট ওই প্রজেক্টে যিনি চেয়ারম্যান ছিলেন প্রফেসর ডক্টর সতীশ ধাওয়ান। তো এই হিস্ট্রি গুলো কেন জানা দরকার আমাদেরকে? সো যখন সফল হয়েছিলেন তখন প্রফেসর ডক্টর সতীশ ধাওয়ান আমাদের মিডিয়ার সামনে আসলেন। মিডিয়ার সামনে এসে তিনি বললেন যে 2 বছর আগে যে যান উৎক্ষেপণ করার যে চেষ্টা, সেখানে যে ব্যর্থ হয়েছিল এপিজে আব্দুল কালাম এই গ্রুপ, সমস্ত দায়ভার হচ্ছে আমার, তার সমস্ত দায়ভার আমার, যেহেতু আমরা সফল হতে পারি নাই। আর আজকে যে সফল হয়েছে তার সমস্ত কৃতিত্ব হচ্ছে এপিজে আব্দুল কালামের। তো এপিজে আব্দুল কালাম তিনি একটা সেশনে গিয়ে বলছিলেন যে লিডার কিংবা লিডারশিপ কাকে বলে, আমি সেটা শিখেছি প্রফেসর ডক্টর সতীশ ধাওয়ানের কাছ থেকে। তো এই যে ক্রেডিট দেওয়া, এই ক্রেডিট দেওয়ার জন্য আসলে কারেজ দরকার। যখনই আমরা ক্রেডিট অন্যকে দিতে পারবো, অন্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো, তখনই মানে গ্র্যাটিটিউড যখন অন্যকে দিতে পারবো, ঠিক তখনই আমাদের দিকেও সেটা আস্তে আস্তে আমাদের দিকেই আসবে। সো আমার লার্নিং এবং আমি যেটা বিলিভ করি, আসলে ক্রেডিট অন্যকে দিতে হবে। আপনি কতটা সফল, সেই সফলতার পেছনে যদি আপনি অন্যকে ক্রেডিট দেন, এটাতে কিন্তু সফলতার কারণে বা আপনি অন্যকে ক্রেডিট দেওয়ার কারণে কিন্তু পিছিয়ে পড়বেন না কিংবা নিচের দিকে নেমে যাবেন না, বরং আপনি আরো উপরের দিকে উঠবেন অন্যকে ক্রেডিট দিলে। সো আমার আন্ডারস্ট্যান্ডিং এই জায়গা থেকে, কমল ভাই, ওভার টু ইউ। So any other question from the audience? কারণ এই 5টি ব্যাপার যে আমরা যে বললাম যে অন্যকে লিসেন করাটা, অন্যকে যে আমি শুনবো কি বলতে চাই, তার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। আমরা যখন এটাকে বন্ধ করে দেই যে না, আই এম কারেক্ট, আই এম রাইট, ইউ আর রং, তখনই কিন্তু আমরা আমাদের গ্রো করার জন্য দরজা বন্ধ করে দিচ্ছি, ক্লোজিং দ্য ডোর। উই হ্যাভ টু ওপেন দ্য ডোর। কিভাবে ওপেন করব? অন্যকে যখন আমরা অন্যের পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করব, কেন সেই কথাটা বললো, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, লেট মি নো। এবং তখন বলতে হবে, ক্যান আই হ্যাভ মোর ইনফরমেশন,
Can you share me more? Right? এটা না বলে যারা বলে যে no, you are bullshit, you are rubbish, you have no idea, you don't know, you are illiterate. so so এখন বোঝা যাবে আসলে তার মানসিকতা কি। সো এটা আসলে definitely closed and definitely willingness to listen others is open. সো এটা আজকে আমাদের ভিতরে আমরা কতটুকু অন্য মানুষের শুনতে পারি, নাকি আমি বলতে চাই এটা জাস্ট, এটা কিন্তু নিজের সাথে প্যারামিটারে কিন্তু মাপা যায়। আমাদের যারা শুনছেন লিসেনার্স, আপনারা নিজেকে কিভাবে দেখেন? ইউ ক্যান জাজ, ইউ ক্যান মেজার ইয়োরসেলফ। আসলে আপনি কতটুকু সময় অন্যকে শোনার জন্য উইলিং, আগ্রহী টিমের ভিতরে এবং আদার্স। এটা কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্যারামিটার যেটা আসলে আমরা বুঝতে পারি। এনি কোয়েশ্চেন, কমেন্টস ইনটু দিস, এনি আদার পিপল? সো পার্টিসিপেন্ট যারা আছেন, আমি তাদের কাছ থেকে কোশ্চেন আশা করছি কিংবা শেয়ারিং আশা করছি। আপনারা এনি কোশ্চেন্স করতে পারেন রিগার্ডিং দিস গ্রোথ মাইন্ডসেট। আপনারা ভার্চুয়াল হ্যান্ড রেজ করেন এবং মিনহাজ হাসান হ্যান্ড রেজ করেছেন, প্লিজ আপনি আনমিউট করতে পারেন এবং কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছে। আপনি যে বললেন জাজমেন্টের ইস্যু, তো জাজমেন্ট করা আর ইভ্যালুয়েশন দুইটা তো স্যার দুই জিনিস। যদি কেউ লিসেন মানে সবার কথা শুনে দেন ওটা ইভ্যালুয়েশন করতে হবে, বিষয়টা কি এভাবে নাকি জাজমেন্টাল? মানে এইখানে একটু স্যার কনফিউশন হয়ে যাচ্ছে, একটু যদি ক্লিয়ার করতে। গুড কোয়েশ্চেন। ইভালুয়েশন এন্ড জাজমেন্ট টু ডিফারেন্ট থিং। জাজমেন্ট হলো আমি আগে থেকেই আমার একটা ফিক্স মাইন্ডসেট, অর্থাৎ ধরে নিয়েছি যে দিস উইল নট ওয়ার্ক। ইভালুয়েশন হলো let us try, let us understand, let us know more, let us understand the process. Evaluation, critical analysis করা বলে এটাকে, না? এটাকে ইভালুয়েশন, অর্থাৎ এটা করলে কি হতে পারে, এটা না করলে কি হতে পারে। এই যে উইলিংনেস এন্ড এই যে এটাকে যে ডাইসেক্ট করার যে আমি যে চেষ্টা করছি যে হাউ ইট উইল ওয়ার্ক বেটার, এটা হলো ইভালুয়েশন প্রসেস। আর জাজমেন্টাল হলো it will not work, so don't tell me. বুঝতে পেরেছি? So এরকম one kind of মাউন ভাই, you can also add if you want to, please. আপনি যথার্থ বলেছেন। জাজমেন্টাল বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আগে থেকেই আমার চিন্তায় যেটা আছে, মানে আমার ভিতরে এক ধরনের চিন্তা নিয়ে করে রেখেছি বা আমার ভিতরে একদম ডিসিশন আমি অলরেডি নিয়ে ফেলেছি কারো সম্পর্কে কিছু বলার জন্য, কারো সম্পর্কে কোনো কমেন্ট করার জন্য, কারো সম্পর্কে কোনো ডিরেকশন করার জন্য আমি অলরেডি কমেন্ট করে বসেছি বা আমি ডিসিশন অলরেডি নিয়ে বসেছি। তো যেই হোক না কেন বা যিনি আসুক না কেন, আমি এই কথাটি বলবো কিংবা আমি এই বিহেভিয়ারটা করব কিংবা আমি এই ইন্টারেকশনটি করব। দিস ইজ কল্ড জাজমেন্টাল। আর ইভালুয়েশন হচ্ছে আমার সামনে কোনো সিচুয়েশন আসলো, সেই সিচুয়েশনকে আমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে এই সিচুয়েশনে কোন কোন চ্যালেঞ্জেস গুলো আছে, কোন কোন অপরচুনিটিস গুলো আছে। সো আমি চ্যালেঞ্জ গুলোকে কিভাবে আবার অপরচুনিটি আমি কনভার্ট করতে পারি, দিস ইজ কল্ড ইভালুয়েশন। সো হোপ দ্য আনসার দ্য কোশ্চেন্স। আমি হ্যান্ড রেজ করেছেন আব্দুল্লাহ। সো আব্দুল্লাহ, আপনি আনমিউট করেন এবং কোশ্চেন করতে পারেন, প্লিজ। স্যার, আমার একটু প্রশ্নটা একটা অন্য কামরুল স্যারের কাছে, যেহেতু উনি ট্রেনার হিসাবে কাজ করছেন। স্যার, আমিও একটা প্রতিষ্ঠানে অ্যাজ এ ট্রেনার হিসাবে কাজ করছি। সো আমার একটু আপনার কাছে একটু কোশ্চেন আছে, যদি মানে নেক্সট ডে আসলে কোন জিনিসগুলো আসলে বেশি ফোকাস করা দরকার অ্যাজ এ গুড ট্রেনার হিসাবে, মানে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য যদি কোনো একটু গাইডলাইন দিতেন, সেক্ষেত্রে হচ্ছে আসলে খুবই ভালো হতো যদি একটু বলতেন স্যার। আচ্ছা, এটা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এটা সবার জন্য প্রযোজ্য। সেটা হলো যে সবার জন্য প্রযোজ্য একটি শব্দ আছে, সেটা হলো যে আমরা সবাই বলি যে ফিডব্যাক ইজ চ্যাম্পিয়ন্স ব্রেকফাস্ট। চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন হয় বিকজ দে হ্যাভ এ ফিডব্যাক প্রসেস, এন্ড তারা যে কোনো ফিডব্যাককে গ্রহণ করতে পারে এবং তাদের ফিডব্যাক মেকানিজম আছে, অর্থাৎ দে হ্যাভ সামবডি হু উইল গিভ দেম দি what looks good, what does not looks good, and what is good in you, and what can be done better. এই যে ইমপ্রুভমেন্ট এরিয়াস আমরা বলি, হ্যাঁ, ক্রিটিক বলতে পারি ইমপ্রুভমেন্ট এরিয়াস। সো জীবনের এটা হলো কিন্তু গ্রোথ মাইন্ডসেটের আরেকটা প্যারামিটার। হ্যাঁ,
যে আমি ফিডব্যাক নিতে আগ্রহী এবং আমি ফিডব্যাককে আমি উইদাউট হ্যাভিং ইমোশন, যেটাকে আমরা বলি যে নন অ্যাটাচিং দি ইমোশন, আমি ফিডব্যাকটা নিচ্ছি। কারণ ফিডব্যাকটা নেওয়াটা সবাই পারে না। ফিডব্যাক দিতেও সবাই পারে না, নিতেও সবাই পারে না। both is an art, how to give feedback and how to receive feedback. আমি যখন ফিডব্যাকটা দিব, আমি তখন নন জাজমেন্টাল হব। আমি যখন ফিডব্যাক দিব, আই এম লাভিং অ্যান্ড কেয়ারিং। আমি যখন ফিডব্যাক দিব, মাই হোল ইন্টেনশন ইজ টু হেল্প। আমি যখন ফিডব্যাক দিব, তখন আমি অন্যকে ছোট করব না। আমি যখন ফিডব্যাক দিব, তখন আমি আগে তাকে অ্যাপ্রিসিয়েট, অর্থাৎ যে দিস ইজ হোয়াট এরিয়া ইউ হ্যাভ ডান এন্ড দিস ইজ হোয়াট লুকস গুড এন্ড ইউ ক্যান ডু বেটার, if you can consider, if you can improve this and this and this, right? এই যে একটা প্রসেস বললাম না, তরিকা আছে, এটা একটা। আর যখন ফিডব্যাক যে নিতে পারে, যে না আমি উইদাউট ডিটাচিং দি অ্যাটাচমেন্ট, অর্থাৎ ইমোশনকে আমাকে বাদ দিয়ে ফেলতে হবে, ঝরে ফেলতে হবে। এই যে যেমন গোস্তের ভিতর থেকে যেমন আমরা এই যে মেদ ঝরে ফেলে না, যে চর্বি, এটাকে ঝরে ফেলতে হবে। ইমোশন থাকা যাবে না। সো আমি এটাকে কন্টিনিউয়াস বেসিসে যখন আমি অ্যাপ্লাই করব, সেই ব্যক্তি কিরকম ইমপ্রুভ করতে পারে ধারণা আছে? তো আপনি ট্রেনার হন বা না হন, যে কোনো ব্যক্তি কিন্তু এটা, আর ট্রেনারের জন্য আরো বেশি দরকার অফকোর্স, কারণ ট্রেনারদের প্রতিদিন ইমপ্রুভ করতে হয়। আমি তো মনে করি প্রতি ঘন্টা ইমপ্রুভ করতে হয়, তা না হলে আসলে ইফেক্টিভ এন্ড ইম্প্যাক্টফুল ট্রেনার হয় যায় না। আপনি যদি শুধুমাত্র ফিডব্যাক মেকানিজম আপনি চালু করতে পারেন, কন্টিনিউয়াস সিআই ইমপ্রুভমেন্ট আপনার হবেই হবে, এবং you will grow ultimately to your faster than any other. So have a mentor, have somebody who can guide you, who can give a feedback, who can watch you from outside the course. It is like a coacher bhumika, je you can grow maybe 10x faster if you have a mentor and coach who can give you feedback professionally. Hope that answers your question. Even continuous learning and mindset thakte hobe. Mount bhai, please add also, because you are also a trainer and you are in this field, please. সো না, আব্দুল্লাহর কথা আপনি যেটা বলেছেন, আসলে আমার আর তেমন কিছু বলার নেই। আসলেই সেটি যারা আমরা ট্রেনার হতে চাই, কিংবা যারা আমরা এইচআরডি ফিল্ডে কাজ করতে চাই, আমি স্পেশালি এইচআরডি ফিল্ড বলছি কারণ ট্রেনার আসলে মূলত এইচআর কে ডেভেলপমেন্টের কাজে যায় এবং সেটাকে তারা ক্যাপিটাল হিসেবে তৈরি করে। তো তাদের আসলে প্রতিনিয়ত শেখা যেমন জরুরি, অ্যাজ ওয়েল অ্যাজ ফিডব্যাকটা নেওয়া জরুরি। আপনি একটি কথা বলেছেন যে ইফেক্টিভ এবং ইম্প্যাক্টফুল ট্রেনার যদি হতে চায়, সো দিস টু ওয়ার্ডস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ ইফেক্টিভ এবং ইম্প্যাক্টফুল মানে আমি যে ট্রেনিংটা দিচ্ছি বা যে ট্রেনিংটা আমি প্রোভাইড করছি, সেটা ইফেক্টিভ হতে হবে, ইম্প্যাক্ট ফেলতে হবে। সো অ্যাজ এ ট্রেনার আমরা দেখি মার্কেটে অনেক ট্রেনারকে আমরা পাই, কিংবা আমাদের ভিতরে অনেক সময় আমরা করি, যার কোনো ইম্প্যাক্ট নাই, যে ট্রেনিং থেকে কোনো ইফেক্টিভ কোনো কিছু পাওয়া যায় না। সো ফিডব্যাক সিস্টেম, যে মেকানিজমটা যদি আসলে চালু করা যায় নিজের জন্য, তাহলে মনে হয় যে না, যে এর চেয়ে বড় লার্নিং প্রসেস আর হতে পারে, এবং এর চেয়ে বেশি সফলতার দিক থেকে অ্যাজ এ ট্রেনার কিংবা বলবো যে অ্যাজ এ লিডার, এর চেয়ে বেশি বড় আসলে সফলতার কোনো কিছু পাইপলাইন হতে পারে বলে আমি আমার আপাতত বিশ্বাস নেই আসলে এই দিক থেকে। সো আব্দুল্লাহ, আপনি মনে হয় যে কিছুটা হলেও আনসার পেয়েছেন এখান থেকে। সো এনিওয়ান, যদি কারোর কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন প্লিজ। আরেকটি আমি সাথে যোগ করি, আরেকটি ভাবে শেখা যায়, হ্যাঁ, কোয়েশ্চেনিং স্কিলটা তো যদি ডেভেলপ করতে পারে, আপনি ট্রেনার হন বা লিডার হন, আপনি যদি রাইট ফ্রেম করতে পারেন, হ্যাঁ, ওপেন এন্ডেড এম্পাওয়ারিং কোয়েশ্চেন যেটা আমরা বলি, যে আপনি যদি কোয়েশ্চেনের ফ্রেমিংটা যদি ঠিক করতে পারেন, এটা ওপেন এন্ডেড এন্ড এম্পাওয়ারিং, এই কোয়েশ্চেন আপনাকে এটা আপনার ইন ডেপথ লার্নিং এর দিকে আপনাকে নিয়ে যাবে। You need to learn how to ask the right question and tough question also, both. So এটাও আসলে আমাদের ইমপ্রুভমেন্টের জন্য খুব ভালো একটা এরিয়া। So যে কোনো কিছু শেখার জন্য, জানার জন্য, be a trainer, be it an HR leader, and this is another way. Questioning is skill and mindset and ability. ওকে, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমি এই সুযোগে কামরুল ভাইয়ের কাছ থেকে আরেকটু জানতে চাই আসলে, যেহেতু আমরা গ্রোথ মাইন্ডসেট নিয়ে কথা বলছি, সো এটি সাধারণত আসলে এটা একটি শিক্ষার বিষয়, একটি আসলে আমি প্রথমে বলছিলাম এটা একটা নার্সিং করার বিষয়, এটি ট্রেনিং এর বিষয়।
সো গ্রোথ মাইন্ডসেটটাকে কিভাবে আমরা এক্সারসাইজ করতে পারি, এর কোনো মেকানিজম আছে কিনা, কিংবা এর কোনো পন্থা বা পদ্ধতি আছে কিনা। কারণ আমরা যেভাবে আসলে বেড়ে উঠেছি, ছোটবেলা থেকেই বেড়ে উঠেছি, প্রথম যে কোশ্চেনটি ছিল আপনার কাছে আসাদুজ্জামান করেছিল, ঠিক সেই কোশ্চেন কিন্তু আমাদের সবারই, এবং এই আনসারটি কিন্তু আমাদের সবার জানা যে আমরা কোন পরিবেশ থেকে বেড়ে উঠেছি। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে গ্রোথ মাইন্ডসেটটাকে নার্সিং করতে পারি, আপনাদের কাছে যদি কোনো টেকনিক থাকে কিংবা কোন উপায়ে করতে পারি, তার কোনো যদি কোনো দিক নির্দেশনা কিংবা গাইডলাইন কিংবা কোনো হিন্টস যদি দেন, কিংবা কোথায় গেলে কার কাছে গেলে আমরা পাবো এটা, সেটাও যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করেন প্লিজ কমল ভাই। আমি আগে 5টা স্টেপ বলেছি মামুন ভাই, থ্যাংক ইউ। সেটা আমি জাস্ট যোগ করতে চাই আরেকটি শব্দ, যেটাকে আমরা বলি ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি অর্থাৎ আমরা, এটা বাংলা হলো যে ভালনারেবিলিটি হলো ভঙ্গুরতা, তাই না? আমি সংবেদনশীলতা। আমরা এমন কিছু জায়গা আছে প্রত্যেকটা মানুষেরই, আসলে আমরা সংবেদনশীল। আমরা মানুষের সামনে সবসময় নিজেকে প্রকাশ করতে চাই রাফ অ্যান্ড টাফ, কসমেটিক পার্সন। কিন্তু ইতিহাস বলে যে ব্যক্তি মানুষের সামনে নিজে ক্রিটিক করতে পারে, নিজের সত্যটা প্রকাশ করতে পারে, এবং আই এম ভালনারেবল, আমার ইমোশন আছে, আমিও ব্রেকডাউন করি, আমিও মিস্টেক করি, হ্যাঁ, এই যে ভালনারেবিলিটি অর্থাৎ এই যে একটা ইমোশন, এটা একটা যে হিউম্যান সাইড, যেটাকে আমরা হাম্বলনেস বলি, যে আই এম নট বিয়ন্ড প্রুফ, আই এম নট বিয়ন্ড মিস্টেক, আই এম নট ফিউচার প্রুফ, আমি কখনোই ভুল করি না, আমি কখনোই। সো রাদার আমি ভুল করি, আমার ভুল হয়েছে, এবং দিস ইজ হাউ আই হ্যাভ লার্ন, সো মাই এক্সপেরিয়েন্স ইজ দিস, আই হ্যাভ ফেইল। এই যে নিজেকে ভালনারেবল করতে পারাটা, দিস ইজ এ ট্রিমেন্ডাস ওয়ে টু গ্রো ফর দি গ্রোথ মাইন্ডসেট। যে ব্যক্তি মনে করে আই এম অলওয়েজ কারেক্ট, I never do mistake, I am the right, I am tough, I don't cry, I don't, nobody, nothing can touch me. So this is not vulnerability. So এটা একটা আমরা প্র্যাকটিস করতে পারি। এটা আসলে প্র্যাকটিস করতে হলে আপনাকে, এখন the next question হলো যে কিভাবে। So আমাকে ইমোশনাল ম্যানেজমেন্ট আগে জানতে হবে, এক্সপ্রেসিং অ্যান্ড রেসপেক্টিং বোথ সোশ্যাল অ্যাসপেক্ট, পার্সোনাল অ্যাসপেক্ট, বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, বিভিন্ন হয়। এখন আজকাল তো এগুলো শেখার বহু জায়গা রয়ে গেছে, তাই না? আপনি অনলাইনে শিখতে পারবেন, ইউটিউবে শিখতে পারবেন, অনেক কোর্সেস আছে সেটা করতে পারবেন। বাট সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এই ব্যাপারগুলো নিজের প্রতি অ্যাপ্লাই করা, এবং যেগুলোকে বলে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। আপনি থিওরি শিখেন, প্র্যাকটিস এবং করতে হবে নিজের প্রতি, আসলে how do I grow, how do I face, overcome challenges, how can I share my true story, true journey. So এভাবেই আস্তে আস্তে নিজেকে প্র্যাকটিস করতে হবে, to grow unlimited way. So এটা আসলে একদিনে হবে না, but we have to begin. So there are people and there are places, there are institutions, and of course BIM is leading in a country from the as an institution. So people also can come and learn here as well. থ্যাংক ইউ সো মাচ কমল ভাই। যদি কারো কোশ্চেন থাকে একটু হ্যান্ড রেজ করতে পারেন, এবং আমাদের কাছে আরো কিছু সময় আছে এখনো পর্যন্ত, সো আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। মাহফুজা সিদ্দিকা হ্যান্ড রেজ করেছেন। মাহফুজা, আপনি আনমিউট করে কথা বলতে পারেন আমাদের স্পিকারের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে অনেক দূর থেকে বলছি, আপনার প্রথমে শুরুতে ঢুকতে পারিনি। তো আমি যতটুকু শুনলাম ততটুকু হচ্ছে যে আসলে আমরা আমাদের মাইন্ডটাকে কিভাবে গ্রোথ করতে পারি বা মানে আরো এক্সপ্যান্ড করতে পারি। তো সেক্ষেত্রে স্যার অনেকগুলো আমাদেরকে বললেন যে স্টেপ। তো আমি মনে করি যে আসলে নিজের মাইন্ডটাকে আসলে আরেকটু ভালো করার জন্য, উন্নত বা ইমপ্রুভ করার জন্য আমার মনে হয় যে ওয়ার্কিং প্লেসটা একটা বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যে এইখান থেকেই আমি আসলে কারোর সাথে কিছু শিখতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি, শিখতে বা শেয়ারিং করতে পারি। তো এটা ছাড়াও আমার কাছে মনে হয় যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা প্লাস ওয়ার্কিং যে সিস্টেম, আসলে সিস্টেমটাও আমার মনে হয় যে আসলে কিছুটা মানে প্রভাব ফেলে।
যেমন ধরেন যে আমার মনে অনেক, আমি যদি মনে করি যে আমার মনটা আসলে অনেক ছোট, আসলে বড় না, অত বড় ব্রড না, বা কারোর সাথে কোনো কিছু আমি মেনে নিতে পারছি না, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো আমার চারপাশের সিস্টেম কিংবা আমার ওয়ার্কিং সিস্টেম যদি একটা স্ট্যান্ডার্ড হয়, সেক্ষেত্রে আসলে দেখা যায় যে আমি আসলে হয়তো নিজেকে উপলব্ধি করব যে আমি মনে হয় আসলে আহ, নিজে হয়তো অ্যাডজাস্ট করতে পারছি না। যদি সিস্টেমটা সেরকম ইমপ্রুভ হয় বা স্ট্যান্ডার্ড হয়, তাহলে দেখা যায় যে আমি হয়তো নিজেকে হয়তো চেঞ্জ করতে পারি বা চেঞ্জ করাতে হয়তো উদ্বুদ্ধ নিজেই হতে পারি। তো স্যার যেটা আরেকটা বললেন যে উইলিংনেস, আসলে আমিও এটা বিশ্বাস করি যে উইলিংনেস না থাকলে আসলে আমি কিন্তু আসলে আমাকে চেঞ্জ করতে পারবো না। কিন্তু আবার দেখা যায় যে আমি হয়তো চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু আমার হয়তো আরো চারপাশে যারা সারাউন্ডিং এ আছেন বা আমার কলিগস আছেন বা বস আছেন বা আমার ছোট ভাই বোনরা আছেন, যদি তারা যদি আসলে যদি ইমপ্রুভ না করতে চায় বা তারা সেটা যদি আমার কথাটাকে একসেপ্ট করতে না চায়, কিন্তু সেখানে দেখা যায় যে অনেক বস আছে যে পাওয়ারটাকে অ্যাবিউজ করে, হ্যাঁ। তো তাদের কিছু কিছু ধরেন যে ইগো প্রবলেম থাকে যে হ্যাঁ আমি এটা কেন তার কাছ থেকে একসেপ্ট করবো, যে তার ওই ধরনের মেন্টালিটিটা নাই যে আমি ছোট হোক বা বড় হোক, যে একটা কথা মানে এটা হয়তো ভালো সবার জন্য, এটা একসেপ্ট করার একটা মেন্টালিটি থাকে না। তখন তারা মানে হাইলাইট করে তার হচ্ছে পাওয়ার কি। তো এক্ষেত্রে আমি মনে করি যে আসলে রেসপেক্ট এবং পাওয়ারটাকে যেন না ব্যবহার করা হয়, প্লাস যে একজন আরেকজনের প্রতি যে একটা অ্যাটেনশন গ্রো করা বা রেসপেক্টের থেকে যে কথা বলার সুযোগ দেয়, এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে সবাইকেই আসলে ইগো, তার পাওয়ার এবং তার হচ্ছে ইয়েগুলোকে কমিয়ে আসলে সবাইকে সবার সুযোগ যদি করে দেয়, আর উইলিংনেসটাকে আরো যদি বেশি করে হাইলাইট করে, তাহলে আমার মনে হয় যে মেন্টাল গ্রোথ আসলে সবারই প্রয়োজন। তাছাড়া দেখা যায় যে কিছু লোক গ্রো করছে আর কিছু লোক গ্রো করছে না, সেক্ষেত্রে দেখা গেল যে ইম্প্যাক্টের ক্ষেত্রে আর একটু হ্যাম্পার হতে পারি আমরা। তো স্যার এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে আসলে এই মেন্টাল গ্রোথটার ক্ষেত্রে এইজটা কিভাবে একটু প্রভাব ফেলে, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। মেন্টাল গ্রোথের ক্ষেত্রে এইজ নাকি? এইজ মানে বয়সটা। আচ্ছা, ওকে। মেন্টাল গ্রোথের ক্ষেত্রে প্রথমত যদি আমি স্ট্রেট আনসার বলি যে আমার এক্সপিরিয়েন্স, বয়স কোনো বাধা হতে পারে না। একটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত মেন্টালি গ্রো করতে পারে, এবং মাইন্ডের কোনো বয়স নাই, তাই না? সো মাইন্ডের কোনো বয়স নাই, কারেক্ট মি ইফ আই এম রং। সো বাট মাইন্ড তখনই ওপেন হয়, তখনই গ্রো করে যখন আপনি আসলে তাকে পুশ করবেন, তাকে কমান্ড দিবেন, তাকে ইনস্ট্রাকশন দিবেন, তাকে তাকে পথ দেখাবেন। আপনাকে মানে এটা আমাকে ডাইরেকশন দিতে হবে যে আই ওয়ান্ট দিস, দিস ইজ হোয়াট আই নিডেড এন্ড আই এম উইলিং টু ডু ইট। তখনই মাইন্ড আপনার সামনে ওয়েজ গুলা, মাইন্ডের কাজ হলো, বেসিক ফাংশন হলো আপনাকে সবসময় সেফ রাখা। দ্যাটস দি নাম্বার ওয়ান টাস্ক অফ মাইন্ড, ইয়োর সার্ভাইভাল। এছাড়া মাইন্ড ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে কমান্ড না দিবেন, আমি যদি এভাবে বলি। সো টিল আওয়ার ডেথ, আওয়ার বডি ডিপার্টস। মুস্তফা ভাই, মাউন ভাই, আপনি যদি চ্যাট করতে চান। আহ, আহ, আপনি যথার্থই বলেছেন কমল ভাই। আমি একটু আপনার হাতে এটা একটা আমি আসবো, তার আগে আমি আরেকটা কোশ্চেন নেইনি। আবিদা সুলতানা, আপনি হ্যান্ড রেজ করেছেন। আবিদা, কোশ্চেন করতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমার একটা বিষয় একটু জানা দরকার, সেটা হচ্ছে মানে মাইন্ডসেট যেহেতু এখানে বলছে, বা মেন্টাল গ্রোথ বলেন, বা মানে কাজের ক্ষেত্রে আর কি, কর্মক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে মনে করেন একটা কোম্পানিতে যখন একটা এমপ্লয়ি এক যুগ পার করে, হ্যাঁ, এক যুগে পার করার আগে এক ধরনের মনে করেন একটা বিধি থাকে যে কোনো কোম্পানিতে, একটা চাকরি বিধি অনুযায়ী মানুষ বা এমপ্লয়িরা সেই অনুযায়ী কাজ করে। তো হঠাৎ করে মনে করেন এক যুগ পার করার পরে দেখলেন সেই বিধিটা চেঞ্জ হয়ে গেল। কিরকম চেঞ্জ? মনে করেন আপনার সুযোগ সুবিধার দিক দিয়ে চেঞ্জ। হ্যাঁ, এজ এ উদাহরণস্বরূপ আমি বলবো, মনে করেন গ্র্যাচুইটি, এই কোম্পানিতে গ্র্যাচুইটি মনে করেন আপনি 10 ইয়ার্স পার করবেন, দেন আপনি গ্র্যাচুইটিটা প্রাপ্য হবেন। হ্যাঁ, আর এর আগে প্রাপ্য হবেন না। তখন যখন 10 বছর পার হয়ে 11-12 যে যখন যত বছর চাকরি করবে সেই অনুযায়ী গ্র্যাচুইটি পাবে। এইভাবে আপনি মেন্টাল সেট আপ নিয়ে লং টাইম একটা কোম্পানিতে আছেন যে আমি কোম্পানিতে এত বছর করার পরে আমি এই জিনিসটা পাবো।
হঠাৎ করে দেখলেন এক যুগ পার হওয়ার পরে ম্যানেজমেন্ট কি করলো, জিনিসটা কমিয়ে দিল, আপনার 5টা বেসিক বা 5টা বছর খেয়ে ফেললো। হ্যাঁ, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টে যারা থাকে, যারা এমপ্লয়ি, জুনিয়র এমপ্লয়ি বলেন বা সিনিয়র এমপ্লয়ি বলেন, তারা দেখতেছে লুজার হচ্ছে। হ্যাঁ, তারা চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে যাওয়ার সময় দেখতেছে 5টা বা 6টা বেসিক তারা লুজার হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে স্যার মনে করেন যারা সিনিয়র থাকে বা যারা অনেক বছর চাকরি করে, তারা সেটা নিয়ে যখন কোশ্চেন অ্যারাইজ করে ম্যানেজমেন্টের কাছে, তো ম্যানেজমেন্ট এটা একটু বিরক্ত ফিলই করে। তো এই ক্ষেত্রে স্যার করণীয়টা কি? মানে মনে করেন অ্যাজ এ সিনিয়র পার্সন হিসাবে সেই ক্ষেত্রে কি করলে মানে জিনিসটা এটা তো মাইন্ডসেট আপ হওয়ার আসলে বিষয় না স্যার। হঠাৎ করে যখন দেখবেন আপনি এত বছর চাকরি করছেন, সেখানে আপনি লুজার হয়ে যাচ্ছেন বা আপনি ঠকছেন, সেই ক্ষেত্রে ওই কোম্পানিটা আপনি মাইন্ড সেট আপ করে বা মাইন্ড ভালো রেখে কাজটা মানে কিভাবে করা যায় স্যার? হ্যাঁ, এইটা একটু স্যার যদি একটু একটা মানে বুদ্ধি বা একটা পরামর্শ যদি দিতেন স্যার, তাহলে ভালো হতো। অনেক বড় এবং অনেক এটা তো একটা টেকনিক্যাল বিষয়, তাই না মামুন ভাই? এটা কিন্তু একটা টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল বিষয়। কোম্পানির পলিসির সাথে তারা আসলে কেন সিদ্ধান্ত নিল, তাদের সিদ্ধান্তের ক্ষমতা কিভাবে কি, এটা আসলে তো না জেনে আমরা আন্দাজে মানে এখান থেকে এভাবে বলাটা সমীচীন হবে না, বলাটা মানে যৌক্তিকও না। এটা হলো আমার রেসপন্স। বিকজ একটা বিষয় সম্পর্কে কমেন্ট করতে হলে সে বিষয় সম্পর্কে আমাকে জানতে হবে আরো বিস্তারিত। আপনি কি মনে করেন? এক্স্যাক্টলি আবিদা সুলতানা যেটা বলেছেন, আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই। সেটি হচ্ছে আপনি বলেছেন টেকনিক্যাল ইস্যু, এবং এটা আসলে কোম্পানির গ্রোথের ইস্যু কিংবা কোম্পানির রেভিনিউ ইস্যু কিংবা কোম্পানির অন্যান্য যে সমস্ত পোর্টফোলিও ইস্যু। তো সেই অনেক কারণ থাকতে পারে, সো মেনি রিজনস থাকতে পারে। তো সেই জায়গাতে যেহেতু একজন এমপ্লয়ি সে হয়তো 12টি বছর কাটিয়েছে ওখানে, সো কোম্পানির ম্যানেজমেন্ট তাকে কিভাবে আসলে ট্রিট করছে, কোম্পানির ম্যানেজমেন্ট ফিলোসফি কি, এটা যদি তাকে বুঝিয়ে থাকতে পারে, তাহলে হয়তো আমি যদি এইভাবে বলার চেষ্টা করি যে যিনি আসলে ভিকটিম হচ্ছেন তাকে যদি কোম্পানির ম্যানেজমেন্ট যদি বোঝাতে পারে যে না, দিস ইজ দ্য এক্সাক্ট রিজন বিহাইন্ড দিস, তখন হয়তো বা সে তার সে অনুযায়ী সে কাজ করতে পারে। বাট তারপরেও আপনি যেটি বলেছেন এই টেকনিক্যাল ইস্যু, যেহেতু এই সিনারিওটা আমরা জানি না, সো সেই জায়গাতে হয়তো আমরা কথা না বললেই সবচেয়ে বেশি ভালো হবে। সো কামরুল ভাই আর আবিদা সুলতানা, একদম টেকনিক্যাল ইস্যু এটা। সো আসলে এই জায়গাতে সিচুয়েশন না বুঝে আসলে আমরা কথা না বললেই মনে হয় ভালো। সো থ্যাংক ইউ সো মাচ আবিদা, আপনি প্রশ্ন রেজ করেছেন, হয়তোবা আরো বিস্তারিত জানতে পারলে হয়তোবা আমাদের স্পিকার হয়তো বলতে পারতেন। সো আমি এখন হ্যান্ড রেজ করেছেন সাজি। আসসালামু আলাইকুম মামুন স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা স্যার, আমি আসলে লাস্ট 15 মিনিট যাবত জয়েন করেছি। আমি জানি না আসলে মানে ইয়েটা কি ছিল আর কি, তারপরে কিছু বুঝলাম আর কি, মাইন্ডসেট এই টাইপের রিলেটেড কিছু কোশ্চেন হচ্ছিল। তো আমি একটু যৌক্তিক একটা মানে এই রিলেটেড কিছু প্রশ্ন একটা করতে যাচ্ছি, যেটা আমার নিজের সাথে অনেক প্রবলেম হচ্ছে। শর্ট টেম্পারের ব্যাপারটা, হ্যাঁ, আমি মানে আমি চাচ্ছি না যে আমি মানে শর্ট টেম্পার হয়ে যাই, বাট আমি এটা আমার হয়তো যখন আমি বেশি ওয়ার্কলোডে থাকতেছি এই বিষয়টা বেশি হয়ে যাচ্ছে, এবং আমার এই শর্ট টেম্পার আমি আস্তে আস্তে মানে সাবঅর্ডিনেটদের সাথে করতে করতে এখন এটা আমার মানে অন্য পর্যায়ে চলে যাচ্ছে। ইভেন আমি সিনিয়রদের সাথেও রিয়েক্ট করে ফেলতেছি আর কি। তবে যৌক্তিক, অবশ্যই সেটা টু দি পয়েন্টে যৌক্তিক, এবং যেখানে আমি রাইট থাকি। বাট এইটা আমার জন্য ঠিক না, এটা আমি জানি, এটা সবসময় আমার জন্য ঠিক না। তো এইটা সলিউশনটা কি? আমি আমার মাইন্ডটাকে কিভাবে কুল করে ফেলতে পারবো, বা ওই রকম সময় আমি কি চিন্তা করতে পারি, বা কোন জিনিসগুলোকে আমি মানে প্র্যাকটিস করলে এই জিনিসটাকে আমি কন্ট্রোল করে ফেলতে পারবো। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা তো আসলে ইট রিকোয়ার্স মেন্টাল ট্রেনিং। তো এটা ধাপটা আমি কারেন্ট স্টোরি বলে, আজকে কারেন্ট ঘটনা বলে। আমার কাছে একজন আজকে আমি যেহেতু কোচিং করাই, আজকে আমার কাছে একজন ক্লায়েন্ট এসছে। টুডে I have done 3 sessions with 3 different person. একজন ব্যক্তি এসছেন যে আসলে দুইজনের এরকম ইস্যু আছে, একজন বিজনেসম্যান, একজন এমপ্লয়ি। একজন এমপ্লয়ি একই কোম্পানিতে বিগত 11 বছর আছেন এবং হি ইজ বেস্ট পারফর্মার অফ দি কোম্পানি।
কিন্তু তার প্রমোশন হচ্ছে না। তখন আমি আসলে কারণটা তাকে ডিগ করার চেষ্টা করলাম, রিজন, ওটা রিজন আমি কোয়েশ্চেন করতে 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 এক পর্যায়ে বুঝতে পারলাম হি হ্যাজ ইমোশনাল ইস্যুস, অ্যাঙ্গার ইস্যুস। আমি বললাম যেটা আপনার কার সাথে ইউজুয়ালি হয়, বলছে যেটা সাবঅর্ডিনেটের সাথে। আমি প্রশ্ন করলাম আপনার বসের সাথে হয় কিনা, সেটাও হয়েছে। অন্য ডিপার্টমেন্ট মেম্বার সাথে হয়েছে কিনা, সেটাও হয়েছে। তো এক পর্যায়ে বুঝা গেল যে তখন তার ম্যানেজমেন্টের ফিডব্যাক হলো যে ইউ নিড টু বি মোর ম্যাচিউর অ্যান্ড রেডি। আমি তাকে বললাম যে দেখুন, আই হোপ ইউ গট দ্য আনসার। আপনি পারফর্ম করছেন, লং টার্ম কোম্পানিতে আছেন, বাট মোর দ্যান দ্যাট ইজ হাউ ইউ বিহেভিং উইথ ইয়োর পিপল, ইয়োর আদার কলিগস, যারা আপনার প্রমোশন দিবে না কিন্তু আপনার প্রমোশনের অন্তরায়। বিকজ এটা গুড কোম্পানি, যে প্রমোশন দেওয়ার আগে ওনারা চেক করে। এখন আপনাকে এই কনসিকুয়েন্স যখন মাথায় রাখবেন যে whether you're right or wrong is irrespective, but matter is how you displaying your behavior as a leader. Otherwise the consequences is this. It's my second client today, it's a business. So অনেক কনভারসেশন 2000 সাল থেকে ব্যবসা করছে, আইটি বিজনেস, এজ এন ইঞ্জিনিয়ার, লট অফ কাস্টমার্স। সো এক পর্যায়ে বললেন যে তার বিজনেস গ্রো করছে না, পিপল চলে যাচ্ছে এবং তার ফ্যামিলির সাথে তার খারাপ হচ্ছে, ফাইন্যান্সিয়াল ইস্যু। কোয়েশ্চেন করতে করতে এক পর্যায়ে বুঝলাম যে আসলে এই ডিলিং উইথ পিপল, হিজ এন ইঞ্জিনিয়ার, সে পিপল ম্যানেজমেন্টে গিয়ে সে প্রবলেম। এবং দেখেন এই প্রবলেমের কারণে তার বিজনেস গ্রো করছে না, সে ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জ হচ্ছে, তার এমপ্লয়িরা ভালো পিপল থাকতেছে না। সো আমি দুইটা এক্সাম্পল দিলাম আজকে, হ্যাঁ। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। সো এটা একটা বুঝার ব্যাপার আছে, লাইফে এটা ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট তৈরি করে। For this, people loses job, people loses opportunity, people loses relationship, people loses many ways to grow in life. আমি শুধু এটুকু বলবো, now you have to find ways and mechanism, and it's not straightforward যে আমি আপনাকে 3 মিনিটে বলে দেবো, it doesn't work. So you have to manage your stress, you have to manage your emotion, you have to understand what is emotion, you have to understand how to manage it. So you have to seek help, with people, understand this. That's the only solution. Otherwise the consequences, আমি আজকে দুজন কাস্টমারের আমি ক্লায়েন্ট রেফারেন্স দিলাম। So because আমি people deal করি, and this is one of the issues আমি often পাই, and that's how what I can do. So আপনি consequence বোঝার চেষ্টা করেন, so নিজেকে কোয়েশ্চেন করেন, should I react or response? মামুন ভাই। থ্যাংক ইউ সো মাচ কমল ভাই। আসলে আমরা আসলে এই জায়গাতে জানতে চাচ্ছিলাম, আসলে যেটা সাজিদ কোশ্চেন করেছেন, আমি সাজিদকে খুব পার্সোনালি চিনি। তো এই জায়গাতে আসলেই একটু সময় দেওয়া দরকার। এই জায়গাতে আসলে এটা আমাদের হয়ে যায়, অনেকেরই এটা হয়। তো এই জায়গাতে আসলে যদি আমি অ্যাটলিস্ট প্রফেশনালি কিংবা পার্সোনালি যে ডেভেলপ করতে চাই, সো আমরা অনেকেই অনেক জায়গায় সময় দেই, কিন্তু নিজের সেলফ ডেভেলপমেন্টে, নিজের এই ইস্যুস গুলাতে আসলে আমাদের একটু সময় একটু বের করে দেওয়া দরকার। এবং দেয়ার আর সো মেনি টেকনিক্স এন্ড দেয়ার আর সো মেনি কোচেস অলসো। সো শুধু টেকনিক হলেই হবে না, সাথে সাথে কোচেস এবং মেন্টর দরকার টু গিভ দ্য ফিডব্যাক এন্ড টু গিভ দ্য রাইট ওয়ে, অ্যাকচুয়ালি টু শো দ্য রাইট ওয়ে। সো এই জায়গাতে আমার মনে হয় সাজিদ আপনি বুঝতে পেরেছেন, সেই জায়গাতে আমাদের কাজ করতে হবে। এখন আমি সম্ভবত হ্যান্ড রেজ করেছেন, আমি কাউকে দেখলাম যেন শাহানাকে দেখলাম, মনে হলো যেন শাহানা নাম এক, অথবা কেউ। জি শাহানা, জি প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি জানতে চাচ্ছি, আমার ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমি কি একই কোম্পানিতে থাকবো, নাকি আমি বিভিন্ন কোম্পানিতে থেকে ক্যারিয়ার বিল্ড আপ করবো, বা চাকরি পাল্টাবো, এরকম? কামরুল ভাই, again this is a critical question and technical question also, but তারপরেও আপনি কিছু কথা বলতে পারেন। আসলে একটু সত্যি কথা, ক্রিটিক্যাল এন্ড টেকনিক্যাল ইট ডিপেন্ডস, তাই না? কেউ একটি কোম্পানিতে থেকে অনেক গ্রো করছে, আবার কেউ আবার জব সুইচ করছে, গ্রো করছে। তবে অফকোর্স আমাকে রিজনেবল টাইম দিতে হবে উইথ মাই অর্গানাইজেশন। এখন এটা হলো ডিপেন্ডস অন অলসো দি অপরচুনিটি অ্যান্ড অর্গানাইজেশনাল গ্রোথ। হ্যাঁ, সেই অর্গানাইজেশনের বিজনেস কি এবং সেটা গ্রোথ অপরচুনিটিস কি, অ্যাকর্ডিংলি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি এরকম হয় কোম্পানি গ্রো করছে এবং ইউ আর রিওয়ার্ডেড, অফকোর্স উইল কন্টিনিউ। যদি একটা নির্দিষ্ট সময়
আমি সে নির্দিষ্ট সময় কত হতে পারে, দ্যাট কুড বি 5 to 7 ইয়ার্স। একটা মিনিমাম কোম্পানিতে 5 বছর না দিলে অ্যাকচুয়ালি সেই কোম্পানির পালস বোঝা যায় না, এবং নিজের যে কন্ট্রিবিউশন সেটাও ডিসপ্লে করা যায় না, অর্থাৎ আপনার ক্যাপাবিলিটি গ্রো করে না টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইম্প্যাক্ট। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো একটা রিজনেবল টাইম দিলে তখন কিন্তু বোঝা যায় যে ওয়েদার তারপরে কি আপনার কলটা নিতে হবে, যে ওয়েদার ইউ আর ভ্যালিউড, ইউর প্রেজেন্স ইজ ভ্যালিউড, ইউ ক্যান অ্যাড ভ্যালিউ, অর ইউ নিড টু মুভ অন। সো এটা আসলে ওই পারিপার্শ্বিকতা, কোম্পানি গ্রোথ, বিজনেস, বস, সো মেনি ফ্যাক্টর এখানে জড়িত, রাইট? দেন আসলে ইউ ক্যান ডিসাইড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি দিদারুল, আপনি বলতে পারেন প্লিজ। ধন্যবাদ স্যার। প্রথমত বিআইএম কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে 2020-এর স্টুডেন্টদেরকে বিশেষভাবে মনে রাখার জন্য। আমি 2020-এর ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের একজন স্টুডেন্ট। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যারদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম ম্যানেজ করার জন্য। তো আমার আসলে স্যার প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা এখনো চাকরি করি কিন্তু উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে হতে পারতেছে না প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও। তা এখন এই যে চাকরিজীবী থেকে উদ্যোক্তা হবার যে ট্রানজিশনাল যে ওয়েটা বা এটার যে গাইডলাইনটা, এটা তাহলে কোন কোন ধাপটা আমরা অতিক্রম করব এবং কি কি করলে আমরা আমাদের এই সঠিক জিনিসটা বাস্তবায়ন করে একজন চাকরিজীবী থেকে একজন উদ্যোক্তা হতে পারবো, এই প্রশ্নটাই আমি রাখতে চাচ্ছি। অসাম কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের আসলে দেখুন, আমি চাকরি মানে করেছি। আমি একটু শেয়ার করি কামরুল ভাই, এই Please, কোশ্চেনের বাস্তব আনসার হচ্ছে আপনি। হ্যাঁ, এই কোশ্চেনের বাস্তব একদম রিয়েল এক্সপিরিয়েন্স কিংবা রিয়েল আনসার হচ্ছে আপনি। সো কিছু শেয়ার করতে পারেন প্লিজ। এটা আমি এতটুকু বলবো, আপনাকে 3-4 বার ফেল করতে হবে ট্রাই করতে। হ্যাঁ, আমি এই প্রফেশনে আসার আগে আমি আরো 2-3টা জিনিস আমি ট্রাই করেছি। 3-4 বছর আমি 17 সালে চাকরি ছেড়েছি। তো 12 সাল থেকে 17 সালের মধ্যে আমি আরো 3-4টা জিনিস চেষ্টা করেছি, ফেল করেছি। সো ফেল করে নিজের প্রতি সেলফ রিফ্লেকশন করেছি, প্রিপেয়ার্ড হয়েছি, দেন প্রবাবলি এই জায়গাটাতে এসে এই 5 বছর ধরে আমি যখন চেষ্টা করছি, আমি তখন একটু সফলতার মুখ দেখছি। এখন এটা স্ট্রেট ফরওয়ার্ড কোনো আনসার নেই। আপনি প্রথম ধাক্কাতে যদি সফল হয়ে যান, ওয়েল অ্যান্ড গুড, দ্যাট কুড বি মিরাকুলাস ওয়ে। আর আমি তারপরে এখনো আমি যে চেষ্টা করছি, ধরেন আমি কি সবসময় সফল না, আমি 10টা ইনিশিয়েটিভ নিলে 8টা ফেল করে। হ্যাঁ, 8টা উপায়ে আমি আই কিপ অন ট্রাইং অলসো। সো এটার আসলে জবাব একটাই, আপনাকে লার্নিং বাই ডুইং করতে হবে। এটা স্ট্রেট ফরওয়ার্ড নাই, এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে, মেন্টরিং এ আসতে হবে, লার্নিং করতে হবে, কোচিং এর সাহায্য নিতে হবে, এবং আপনাকে যে উইলিংনেস টু ফেল, এইটা নিজের প্রতি সেলফ পারমিশন না দিলে এই ট্রানজিশনটা ইজ নট ইজি। এবং যারা ট্রাই করে, আমি বলবো সেখানে 90% ফেলও করে, এটা মাথায় রাখতে হবে। সো ইটস নট স্ট্রেট ওয়ে যে আপনি শিখলেই পারবেন, অলসো নট দ্যাট শতকরা 90% স্টার্ট আপ ফেল করে 10 বছরের মধ্যে, এটাও মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো ইটস নট ইজি অ্যান্ড স্ট্রেট জার্নি। ধন্যবাদ স্যার। লাস্ট কোশ্চেন নেওয়ার চেষ্টা করছি। ইব্রাহিম সোহেল, প্লিজ আনমিউট করেন, কোশ্চেন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জানি না এই ইয়াটুকু আছে কিনা, মানে বিআইএম এই ব্যবস্থাটুকু করতে পারে কিনা। বিভিন্ন অর্গানাইজেশন প্রাইভেটলি এবং অনেক যারা ইনফ্লুয়েন্সার আছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা মোটিভেশনাল স্পিকার যারা আছে, অনেকে দেখা গেছে যে পার্সোনালি একটা মিটিং অ্যারেঞ্জ করে বা পার্সোনালি একটা কনফারেন্স অ্যারেঞ্জ করে এদেশের তরুণ উদ্যোক্তা বা তরুণ যারা জবে ঢুকবে বা জব করতেছে। তো আমাদের দেশে যেটা হয় যে আমরা যারা পড়াশোনা করা শেষ করেছি এবং জবে এন্ট্রি লেভেলে জবের জন্য ট্রাই করতেছি বা জব করতেছে, মিড লেভেলে যারা আছে, এরকম মোস্ট অফ অল ক্যান্ডিডেট যারা আছে যে তারা আসলে ক্যারিয়ারটা কোথা থেকে শুরু করবে বা ক্যারিয়ারের স্টার্টিংটা কোথা থেকে হলে ভালো হয়, এই নলেজটা মোস্ট অফ অল পার্সনেরই শুরুর দিকে থাকে না। তো এখন সেক্ষেত্রে বিআইএম যেহেতু একটা ব্র্যান্ড আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায়, সেক্ষেত্রে বিআইএম এর পক্ষ থেকে জব ফেয়ার বা এই যে
আজকে যে কামরুল স্যার যে কথাগুলো বলেছেন, উনি বিজনেস টক ঠিক আছে, কিন্তু বিজনেস টকের বাইরে গিয়েও উনি অনেক কথা বলেছেন, অনেক ইনফরমেশন দিয়েছেন, যেটা আসলে শুধু যে জবের জন্য বা বিজনেসের জন্য না, এটা ডেইলি লাইফে প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। ওনার যে নলেজ আমাদেরকে উনি শেয়ার করেছেন আপনাদের মাধ্যমে, এটা অনেক আমাদের জন্য ফ্রুটফুল হবে। তো এরকম এক্সপার্টিস, এরকম যারা আসলে খুবই দক্ষ এইসব বিষয়ে, এরকম এক্সপার্টিস দিয়ে যদি মাঝে মাঝে প্রায় কোনো কনফারেন্স বা কোনো মিটিং অ্যারেঞ্জ করা যায়, সেক্ষেত্রে আমাদের যারা আছি সবাই উপকৃত হবে এবং এটা দেশের জন্য ফ্রুটফুল হবে, এবং আসলে আমাদের দেশের জন্য যেই ল্যাকিংস এর যে বিষয়গুলো আছে সেগুলো পূরণ হবে আমি মনে করি। এবং সেক্ষেত্রে কিছু টু দি পয়েন্টে কাজ করা যেতে পারে, যে আমাদের দেশের এখন কি কি ল্যাকিংস আছে এবং কি কি এক্সপার্টিসের অভাব আছে আমাদের দেশের জন্য। বিআইএম এর পক্ষ থেকে কিন্তু জব ফেয়ার এবং জব ফেয়ার করলে হবে কি, যে যেসব মানুষগুলো জবের জন্য প্রস্তুত আছে বা ল্যাকিংস আছে, সে তার ল্যাকিং সম্পর্কে জানতে পারবে এক্সপার্টিস এর মাধ্যমে। যে কামরুল স্যারের মাধ্যমেই যদি কোনো জব ফেয়ার হয়, উনি এক্সপার্টিস হিসেবে যদি উপস্থিত থাকে, দেখা গেছে অ্যাজ এন এক্সাম্পল হিসেবে, যে আমি যদি যাই, যে আমার এরিয়া আমি এইচআর এর জন্য আমি মনে করতেছি পারফেক্ট, কিন্তু না, কামরুল স্যার আমার সিভি বা আমার প্রিভিয়াস কাজের ইয়ে দেখে মনে করতেছে যে না, আমি মার্কেটিং এ ভালো করব। তো একটা গাইডলাইন আসলে দরকার। তো এই গাইডলাইনটা আসলে মাঝে মাঝে প্রায় যদি মানে ইয়া করা যায়, সেক্ষেত্রে এটা অনেক ফ্রুটফুল হবে এবং এটা বিআইএম করতে পারে। এটা বিআইএম এর প্রতি মানে আমাদের সবারই রিকোয়েস্ট এবং আমার পার্সোনালি অনেক বেশি রিকোয়েস্ট আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম সোহেল, আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন নিশ্চয়ই আমরা এগুলোকে আমাদের ম্যানেজমেন্টের সামনে উপস্থাপন করব, এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কিছু কাজ অলরেডি শুরু করেছি। সো থ্যাংক ইউ সো মাচ। আমি সর্বশেষ কামরুল ভাইয়ের কাছ থেকে কোন লাস্ট মেসেজ আছে কিনা সেটা একটু জানার চেষ্টা করবো, তারপরে আমরা শেষ করবো, যদিও আমাদের সময় অলরেডি 5 মিনিট বেশি হয়ে গেছে। কামরুল ভাই, লাস্ট মেসেজ হলো যে keep on learning and be open and act like a parachute. So all time ready to jump to anything. আর পার্সোনালি যদি আপনি আরো কিছু শিখতে চান, অফকোর্স আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, সো আপনারা আমাকেও পেতে পারেন, এবং অফকোর্স বিআইএম আছে, বিআইএম এর মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাকে আমার ফেসবুক পেজ আছে কোচ কামরুল হাসান নামে, আমার নামের আগে COACH এটা দিলে সার্চ করলে পাবেন আমার ফেসবুক পেজ। সো এখানে আমি কন্টিনিউয়াস বেসিসে বিভিন্ন কন্টেন্ট দেই। সো এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার পেজেও করতে পারেন। সো এবং এবং আশা করি ভবিষ্যতে আমি বিআইএম এর সাথে আরো কাজ করার সুযোগ পাবো অতপ্রতভাবে, সেখানে এন্টারপ্রেনারশিপ, যেহেতু আমি এখানে এগুলো নিয়েও কাজ করি। এবং জব ফেয়ার বলেছেন, আমি জব ফেয়ার বেসিক্যালি এই ডিসেম্বর মাসেও অর্গানাইজ করেছি ইউআইইউ ইউনিভার্সিটিতে। সেখানে 40টার মতো কোম্পানি এসেছিল। তো সেখানে আমরা এ ধরনের জিনিস আমরা করি। তো ভবিষ্যতে আমিও চাই বিআইএম এর সাথে মিলে এ ধরনের জিনিস যদি আমরা করতে পারি, হোপফুলি আমরা কন্ট্রিবিউট করতে পারবো দেশের উন্নয়নের জন্য। এন্ড আই এম উইলিং এন্ড আই এম ওপেন। আপনারা আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান and in collaboration with BIM, I'm ready every time. And thank you for inviting me. Thank you for giving me the opportunity. থ্যাংক ইউ সো মাচ কামরুল ভাই। আমরা আর কথা আগাবো না, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে এই বিজনেস টকে যারা অংশগ্রহণ করেছেন, আমরা আশা করি যে উদ্দেশ্যে আসলে মূলত আমাদের এই বিজনেস টকটির আয়োজন করা, যদিও আমার সংখ্যায় একটু কম, বাট তারপরেও যে উদ্দেশ্যে আমরা আয়োজন করার চেষ্টা করেছি এই বিজনেস টকটিকে, তো সেই উদ্দেশ্য সফল হোক, এবং আমরা যেন এই আমাদের গ্রোথ মাইন্ডসেট যেটি আছে সেটি যেন আমাদের কর্মজীবন, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের এন্টারপ্রেনার লাইফ কিংবা আমাদের সার্ভিস লাইফ যেটাই হোক না কেন, সেই জায়গাতে যেন লালন করতে পারি এবং ধারণ করতে পারি, সে আশা রাখছি এবং সেই প্রত্যয় ব্যক্ত করছি। সো সর্বশেষ আমি একটু কথা বলার জন্য আহ্বান করছি, এবং আজকের এই বিজনেস টককে ক্লোজ করার জন্য আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর এবং অ্যাকাউন্টিং ডিভিশনের বিভাগীয় প্রধান জনাব আমিনুর স্যারকে অনুরোধ করছি, এবং এই বিজনেস টকে যিনি ফোকাল পার্সন হিসেবে কাজ করছেন জনাব আমিনুর স্যার, আপনাকে আহ্বান জানাচ্ছি আজকের এই সেশন এবং এই বিজনেস টককে ক্লোজিং করার জন্য, এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। ধন্যবাদ মামুন মুস্তাফা, ধন্যবাদ কামরুল হাসান ভাইকে চমৎকার একটি আয়োজনে
অংশীদার হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের 2020 ব্যাচের যারা আমাদের এখান থেকে কমপ্লিট করেছে পিজিডি, এইচআরএম এবং অন্যান্য বিভিন্ন পিজিডি সকল প্রশিক্ষণার্থী যারা আমাদের সাথে আজকে ছিলেন। অল্প সময়ের মধ্যে আমাদের মেইলে উত্তর দিয়ে এবং আমাদের এই বিজনেস টকে অংশগ্রহণ করে আমাদের এই বিজনেস টককে সাফল্যমণ্ডিত করেছেন। আপনাদের প্রশ্নোত্তর, আপনাদের উপস্থিতি আমাদেরকে জানান দেয় যে আপনারা বিআইএম কে অসম্ভব রকম ভালোবাসেন। আমাদের এই মেইল থেকে আপনারা অংশ নিয়েছেন। যদিও আমি শুরুর দিকে একটু ধাক্কা খেয়েছিলাম উপস্থিতিতে, তারপরও আপনাদের শেষের দিকে উপস্থিতি পর্যাপ্ত এবং আমরা অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে আরো কিছু এই জাতীয় কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সেই ক্ষেত্রে আমাকে কামরুল হাসান ভাই হেল্প করবে, আমাকে ইতিমধ্যে হেল্প করেছে মামুন মুস্তাফা, আকলিমা জামান, রাজিবুল হক, আমাদের সিনিয়র কলিগ মাইনুল ইসলাম স্যার, মেহু হাসান কল্লোল স্যার এবং আমাদের অথরিটি আমাদেরকে এইরকম বিজনেস টকে আপনাদেরকে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের মহাপরিচালক এবং আমাদের পরিচালক প্রশাসন অর্থ মহোদয়কে ধন্যবাদ জানিয়ে কামরুল হাসান ভাইয়ের আন্তরিকতায় আপনাদের প্রশ্নোত্তর পর্বে এবং ইনফরমেশন থেকে যদি জীবনের কোনো পরিবর্তন সংমার্জন হয় তাহলে সেখানে হবে আমাদের এই বিজনেস টকের সফলতা, সেখানে হবে আমাদের উপস্থিতির জানান দেওয়া। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের এই কার্যক্রমের বিভিন্ন রকমের সহযোগিতা দিয়ে এই বিজনেস টকে সাফল্যমণ্ডিত করেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ঘিরেই আমাদের এই আয়োজন। আপনারা অংশ না নিলে আমাদের আয়োজন ব্যর্থ হতো। আয়োজনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে ফোকাল পার্সন হিসেবে আমি আপনাদেরকে এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে বলছি। আর আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মামুন মুস্তাফাকে যে আমাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে এই বিজনেস টককে সাফল্যমণ্ডিত করার জন্য। শুভরাত্রি, আবার দেখা হবে কোনো একটি প্রোগ্রামে। সেই প্রত্যাশায় আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মহাপরিচালকের প্রতিনিধি হিসাবে আজকের এই বিজনেস টকটি সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।